কখনো আপনারা হ্যাঙ্গারের সাহায্যে আপনাদের পুরো পরিবারের বাসনপত্র রেখে দেখেছেন? একটি জামা কাপড়ের ক্লিপ দিয়ে কখনো মাছ কেটেছেন? বোতলের সাহায্যে কখনো আপনারা মশলা তৈরি করে দেখেছেন? কিংবা গ্যাস লাইটারের মধ্যে কখনো আপনারা গার্ডারের ব্যবহার করে দেখেছেন? এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি টিপসগুলি আপনাদের ভালো লাগে আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারেন। প্রদীপ আমরা প্রত্যেকেই জ্বালিয়ে থাকি। অনেক সময় দেখবেন প্রদীপের যেদিকে আমরা সলতেটা রাখি সেই দিকটায় একেবারে কালো হয়ে যায়, আর যার কারণে 1 থেকে 2 দিন পরেই আমাদের আবার প্রদীপটাকে পরিষ্কার করতে লাগে। তাই আপনারা ছোট্ট এই কাজটি করতে পারেন। আমাদের বাড়িতে যে সেফটি পিন থাকে, একটি সেফটি পিন নিয়ে নেবেন, সোজা করে নিন, তার মধ্যে সলতেটাকে রাখুন। তারপর যদি আপনারা প্রদীপটা জ্বালান, দেখবেন প্রদীপটা কালো হবে না, আর খুব সুন্দরভাবেও প্রদীপটা জ্বলতে থাকবে। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে অবশ্যই কিন্তু আপনারাও দেখবেন। দেখুন কত সুন্দরভাবে প্রদীপটা এখানে আমার জ্বলছে। চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। আমাদের বাড়িতে যে গ্যাস লাইটার আমরা ব্যবহার করে থাকি বন্ধুরা, অনেক সময় দেখবেন কি হয় বন্ধুরা, গ্যাস লাইটারটাকে আমরা এখানে সেখানে রেখে থাকি, জলের মধ্যে রাখি, এখানে সেখানে রাখলে খোঁজাখুঁজি করতে লাগে, যার কারণে আমাদের যে সমস্যাটার মধ্যে পড়তে হয়, লাইটারটা অল্প দিনে নষ্ট হয়ে যায়, খুঁজতে অনেকটা সময় লেগে যায়। আমাদের বাড়িতে এই ধরনের পুরনো কিন্তু অনেক দেখবেন গার্ডার থাকে চুলের, সেই গার্ডার লাইটারের মধ্যে এইভাবে আপনারা লাগিয়ে নিন। তারপর আপনারা যদি লাইটারটাকে যে কোনো জায়গায় ঝুলিয়ে রাখেন, নির্দিষ্ট জায়গায় থাকবে, যখন প্রয়োজন তখনই কিন্তু আপনারা হাতের কাছে পেয়ে যাবেন। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে দেখতে পারেন। আপনাদের বাড়িতে যদি বাচ্চা থাকে, অনেক সময় দেখবেন ছোট বাচ্চারা কি করে, এইভাবে আমাদের যে বাড়িতে ফার্নিচার থাকে, দেয়াল থাকে, নেল পালিশের দাগ লাগিয়ে দেয়। আর এই যে নেল পালিশের দাগটা, এটা কিন্তু সহজে উঠতে চায় না বন্ধুরা। আমাদের অনেকের বাড়িতেই নেল রিমুভার বা পারফিউম থাকেই। তা এখানে আমি পারফিউম ব্যবহার করছি। পারফিউম দিয়ে 1-2 বার স্প্রে করে নিলাম। তারপর দেখুন কয়েক সেকেন্ডের জন্য একটু ডলে নিলেই নেল পালিশের যে দাগটা, সেটা কত সহজেই এখানে উঠে আমাদের পরিষ্কার হয়ে গেল। ভালো লাগলে ট্রাই করবেন, সময়ও লাগবে না বেশি, আর এখানে আমাদের দেয়ালও বা ফার্নিচার নষ্টও হবে না। আমাদের বাড়িতে যে এই ধরনের রূপোর অলংকার আমরা ব্যবহার করে থাকি বন্ধুরা, অনেক সময় দেখবেন ব্যবহার করতে করতে না একেবারে কালো হয়ে যায়, আর এটাকে আমরা সোনার দোকানে নিয়ে যাই, পরিষ্কার করানোর জন্য অনেকটা টাকা লেগে যায়। তাই আপনাদের একটাও টাকা পয়সা খরচ করতে হবে না, সোনার দোকানে নেওয়ার প্রয়োজনই পড়বে না। কি করবেন, আমাদের বাড়িতে যে টুথপেস্ট আছে, অবশ্যই এখানে সাদা কালারের যে কোনো টুথপেস্ট আপনারা নিয়ে নেবেন। টুথপেস্টটা দিয়ে যে কোনো রূপোর অলংকার এইভাবে কিছু সময়ের জন্য লাগিয়ে রেখে দিন। কিছু সময়ের জন্য লাগিয়ে রাখতে হবে। তারপর নর্মাল একটি ব্রাশ নিয়ে নিন, ব্রাশ দিয়ে কিছু সময়ের জন্য এইভাবে একটু ডলে নেবেন। দেখবেন এই যে আপনাদের রূপোর অলংকারটা একেবারে নতুনের মতো চকচকে হয়ে যাবে, যেরকম একদম নতুন অবস্থায় থাকে সেরকম। কয়েক সেকেন্ড আমি ডলে নিলাম, জল দিয়ে আমি ধুয়ে আপনাদের রেজাল্ট দেখাচ্ছি। এরকমই সুন্দর রেজাল্ট কিন্তু আপনারাও সহজেই বাড়িতে পেয়ে যাবেন। তাই আইডিয়াটি ভালো লাগলে অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন। চলুন তাহলে পরবর্তী আইডিয়াটি দেখে নিন। আমরা মহিলারা কানের দুল কম বেশি প্রত্যেকেই ব্যবহার করে থাকি। অনেক সময় দেখবেন যে কানের দুলটা আমরা ব্যবহার করি বন্ধুরা, সেই কানের দুলের গুজি হয়তো মানে হারিয়ে গেছে, তা ড্রেসের সঙ্গে ম্যাচিং করে সেই কানের দুলটা আমাদের পরতে হবে, তখন হয়তো দোকানে যাওয়াও সম্ভব নয়। তাই আপনারা ছোট্ট এই কাজটি করতে পারেন। আমাদের বাড়িতে যে এই ধরনের রাবার থাকে, যে কোনো পুরনো একটি রাবার আপনারা নিয়ে নিন। রাবারটাকে ছোট্ট করে গোল করে এইভাবে কেটে নেবেন। কিছুটা অংশ দেখুন আমি এইভাবে গোল করে কেটে নিচ্ছি। তারপর কি করব, যে কানের গুজিটা হারিয়ে গেছে সেই কানে এইভাবে লাগিয়ে নেব। রাবারটা দেখবেন টাইটভাবে আটকে থাকবে, কানের পেছনে থাকার জন্য এটা কিন্তু সহজে বোঝাও যাবে না। আর এমার্জেন্সি সময় আপনারা কাজে লাগাতে পারেন, যখন সময় হবে বাজার থেকে কিনে আনবেন। এখানে আমি কার্ডবোর্ড নিয়েছি, চৌকো করে কেটে। আমাদের বাড়িতে যে এই ধরনের সাদা পিসটা থাকে, সেই সাদা পিসটা নিয়ে নিয়েছি। কার্ডবোর্ডের যে কোনো এক পাশে এইভাবে আমি সাদা পিসটাকে সেলুটেপের সাহায্যে খুব ভালো করে দেখুন লাগিয়ে নিলাম। এর ওপর দিয়ে কি করব, আমি একটি প্লাস্টিক নিয়ে নিয়েছি। এই দেখুন এই ধরনের একদম সাদা প্লাস্টিক, তার উপরে আমি এইভাবে সেলুটেপের সাহায্যে 4 সাইড ঘুরিয়ে খুব ভালো করে এখানে আমি লাগিয়ে নিচ্ছি। এবার আমরা কি করব, তৈরি হয়ে গেল আমাদের অসাধারণ একটি বোর্ড। যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে, বাচ্চারা দেখবেন যখন লেখাপড়া শুরু করে তখন কি করে, যেখানে সেখানে দেয়ালে ফার্নিচারে নানা রকম লেখালেখি করতে থাকে, দাগ কাটতে থাকে, দেয়াল ফার্নিচার নষ্ট হয়ে যায়। বাচ্চাদের এরকম ফ্রিতেই আপনারা বোর্ড তৈরি করে দিতে পারেন। বাচ্চারা লেখা করতে পারবে, ড্রয়িং বানাতে পারবে, এমনকি ভেজা কাপড় দিয়ে সহজে এটা কিন্তু মুছেও পরিষ্কার করে ফেলতে পারবে। এটা তৈরি করার জন্য আপনাদের একটা টাকা পয়সাও খরচ করতে হবে না। ভালো লাগলে আইডিয়াটিও অবশ্যই আপনারাও কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারেন। চলুন পরবর্তী আইডিয়াটি দেখে নিই। আমাদের বাড়িতে যে এই ধরনের
টেবিলগুলো থাকে বা এই ধরনের টুল থাকে, অনেক সময় দেখবেন ফেটে যায়, রং নষ্ট হয়ে যায়, আমরা ব্যবহার করি না। এই ধরনের একটি টুল আমি নিয়ে নিয়েছি যেটা একেবারে ফেটে গেছে, ব্যবহার করা যায় না, বসা যায় না। তা আমি একটি পুরনো গেঞ্জি নিয়ে নিয়েছি। কি করব, টুলের ওপর দিয়ে এইভাবে আমি গেঞ্জিটাকে ভালো করে একটু পরিয়ে নেব। টুলের ওপর দিয়ে গেঞ্জিটাকে আমি এইভাবে পরিয়ে নিলাম। এবার গেঞ্জির নিচের যে দিকটা আছে টুলের মধ্যে কি করব, এইভাবে আমরা ভেতরের দিকটা ঢুকিয়ে দেব। এইভাবে ভেতরের দিকটা ঢুকিয়ে দিতে হবে। তৈরি হয়ে গেল খুব সুন্দর একটি বাস্কেট। এবার আমরা কিন্তু এর মধ্যে আমাদের বাড়িতে যে জামা কাপড়গুলো থাকে বন্ধুরা, মানে নোংরা জামা কাপড় এখানে সেখানে রাখা হয়, ঘর বাড়িও এলোমেলো হয়ে যায়, যখন কাচতে যাব খোঁজাখুঁজি করতে লাগে। এইভাবে নির্দিষ্ট জায়গায় রাখলে দেখতেও ভালো লাগবে, একটা নির্দিষ্ট জায়গায় থাকবে, ঘর বাড়িও এলোমেলো হবে না, যখন প্রয়োজন হাতের কাছেই পেয়ে যাব। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। গ্যাস সিলিন্ডার আমরা প্রত্যেকে ব্যবহার করে থাকি। অনেক সময় দেখবেন আমাদের বাড়িতে একটি গ্যাসের সিলিন্ডার থাকে বন্ধুরা। অনেক সময় কি হয় যে একটি গ্যাসের সিলিন্ডার আমরা রান্না করতে নিই, আর একটা গ্যাসের সিলিন্ডার সবসময় আমরা রেখে দিই বাড়ির মধ্যে সিলিন্ডার। আর এরকম যে এক্সট্রা একটা সিলিন্ডার আমরা রেখে দিই, যেখানে রেখে দিই সেইখানে আমরা হয়তো ঘর মুছি, গ্যাসের সিলিন্ডারে জল লাগে, যার কারণে গ্যাসের সিলিন্ডারের লোহার হয় জং লেগে যায়, এমনকি গ্যাসের সিলিন্ডারের যেখানটা রাখা হয় জংয়ের একটা দাগ হয়ে যায়। আর মেঝোতে দাগ, জংয়ের দাগ হয়ে গেলে সহজে পরিষ্কার করা যায় না। তাই আপনারা একটি কাজ করতে পারেন বন্ধুরা, সামান্য পরিমাণ ভ্যাসলিন বা বোরোলিন নিয়ে নিন। গ্যাস সিলিন্ডারের নিচের দিকে খুব ভালো করে ভ্যাসলিন বা বোরোলিন এইভাবে আপনারা লাগিয়ে নিন। এতে কি হবে, যেখানটায় মুছবেন গ্যাস সিলিন্ডারে জল লাগলেও ভ্যাসলিন বা বোরোলিনের লেয়ার আগে থেকেই গ্যাসের সিলিন্ডারে থাকবে। এর ফলে জংয়ের কোনো দাগ হবে না সিলিন্ডারের নিচে। বা আপনারা আরও একটি কাজ করতে পারেন, এই ধরনের যে চটের বস্তাগুলো হয়, এখানে কিন্তু দেখুন প্লাস্টিকের আমি বস্তা নিয়েছি, কোনো রকম চটের বস্তা নয়। চটের বস্তা পচে যাবে, প্লাস্টিকের এই ধরনের চালের ডালের বস্তা ব্যবহার করবেন। তার উপর সিলিন্ডারটাকে রেখে দিন, তাহলে কোনো রকম জলও লাগবে না, জংয়ের দাগও হবে না। আর এইভাবে রাখলে সহজেই কিন্তু আপনারা এক জায়গা থেকে আরেক জায়গায় কাত করে সিলিন্ডারটা নিয়ে যেতে পারবেন। মেজো আপনিও কি নখ কুনির জন্য ভীষণ পরিমাণে কষ্ট পাচ্ছেন, এমনকি চলাফেরা করতে খুব কষ্ট হচ্ছে? বন্ধুরা অনেক সময় দেখবেন বর্ষাকালে আমাদের অনেকেরই নখ কুনির সমস্যা দেখা দেয়। তাছাড়া অনেকেই সারা বছরই হয়, নখের সাইডটা ফুলে যায়, নখ ইনফেকশন হয়ে যায়, এমনকি ভেতরে পুঁজ জমে আর ভেতরে কনকন করতে থাকে ব্যথায়। আমরা অনেক সময় বাজার থেকে ওষুধ কিনে খাই, ক্ষণিকের জন্য কম হলে ব্যথা, আবার যেইকে সেই ব্যথা আমাদের বেড়ে যায়। বন্ধুরা আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটি ঘরোয়া রেমেডি শেয়ার করব যেটা আপনাদের নখ কুনি যত বছরের পুরনোই হোক না কেন, ব্যথার থেকে আপনারা আরাম পেয়ে যাবেন। এমনকি দেখবেন ফোলাটাও কমবে, ভেতরে যে একটা শিরশিরি ভাব, কনকন, হাঁটাচলা করা যায় না, সেই সমস্যা দূর হবে। ভেন্ডির সবজি আমরা কম বেশি খেয়ে থাকি প্রত্যেকেই, কিন্তু ভেন্ডির সবজির মধ্যে এমন কিছু উপাদান থাকে, বিজল পদার্থ থাকে, যেটা আমাদের নখকুনির সমস্যাকে দূর করতে ভীষণ সাহায্য করে। শুধু এর সঠিক ব্যবহার জানতে হবে, কিভাবে অ্যাপ্লাই করলে আমরা নখকুনির সমস্যা থেকে আমাদের নখটাকে বাঁচাতে পারবো, এমনকি ব্যথাটাও কমে যাবে। চলুন তাহলে দেখে নিই। এখানে দেখুন আমি দুটো ভেন্ডি নিয়েছি, একদম টাটকা ফ্রেশ দেখে আমাদের ভেন্ডি নিতে হবে। সবার প্রথমে একটি ভেন্ডি আমি টুকরো করে এইভাবে রেখে দিলাম। এবার আমি কি করছি দেখুন বন্ধুরা, আরেকটি যে ভেন্ডি আমি কেটে রেখেছিলাম বোটার অংশটা, সেই ভেন্ডিটাকে আমি এখানে গ্রেটার নিয়ে নিয়েছি। গ্রেটারের সাহায্যে খুব ভালো করে দেখুন এইভাবে গ্রেট করে নিচ্ছি। এইভাবে আমাদের সুন্দর করে একটু গ্রেট করে নিতে হবে, যাতে ভেন্ডির মধ্যে থাকা বিজল পদার্থটা ভালোভাবে বের হয়। এখানে আপনারা চাইলে কিন্তু বন্ধুরা ভেন্ডিটাকে থেতো করে বা পেস্ট করেও নিতে পারেন। এখানে দেখুন মিডিয়াম সাইজের একদম টাটকা সবুজ একটি ভেন্ডি আমি গ্রেট করে নিয়েছি। এর মধ্যে থাকা বিজল পদার্থটা কত সহজেই বের হয়ে গেছে। এবার আমি এখানে নিয়ে নিচ্ছি বন্ধুরা রসুন। রসুনও কিন্তু যে কোনো ইনফেকশান দূর করে, ব্যথা কমাতে ভীষণ পরিমাণে সাহায্য করে। এখানে আমি 2 থেকে 3 কোয়া রসুন নিয়ে নেব। যেরকমভাবে আমি ভেন্ডিটাকে গ্রেট করলাম, ঠিক সেরকমভাবেই আমাদের কিন্তু রসুনটাকেও গ্রেট করে নিতে হবে। এখানে গ্রেট করে বা থেতো করে নিতে পারেন, আপনাদের সুবিধা মতো আপনারা এটাকে গ্রেট করে বা থেতো করে ব্যবহার করবেন। এবার দেখুন এই যে ভেন্ডি আর রসুন, এটা আপনারা পরপর 2 থেকে 3 বার ব্যবহার করলেই নখকুনির ভেতরে জমে থাকা পুঁজ বের হয়ে যাবে, বদরক্ত বের হয়ে যাবে, ফোলা কমবে। সামান্য পরিমাণ আমি লবণ দিয়ে দিলাম। এবার আমি কি করছি দেখুন, লবণ দিয়ে ভেন্ডি আর গ্রেট করা রসুনটাকে আমি খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারাও এইভাবে খুব ভালো করে এটাকে এইভাবে মিশিয়ে নেবেন। তারপর এটাকে আমরা 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখানে আমি একটি পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণ নিয়ে নিয়েছি জল। এখানে যে জল নিয়েছি আমি 1 গ্লাস পরিমাণ কেটে রাখা ভেন্ডি
চিনিগুলো জলের মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে আমি লবণ দিয়ে দিলাম। খুব ভালো করে এটাকে আমরা মিশিয়ে নেব। এবার এটাকে সাইডে রেখে নিচ্ছি। একটি পাত্র আমি নিয়ে নিয়েছি। পাত্রর মধ্যে দেখুন এখানে আমি কি করছি, সামান্য পরিমাণ দিয়ে দিলাম সরিষার তেল। এবার আমি সরিষার তেলের মধ্যে কিছুটা পরিমাণ দিয়ে দেব কর্পূর। পুজোতে যে কর্পূর আমরা ব্যবহার করি সেই কর্পূরই কিন্তু এখানে আমি ব্যবহার করছি। কর্পূরটাকে দিয়েও দেখুন খুব ভালো করে মিশিয়ে নিলাম। এখানে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ ইনফেকশন দূর করে, ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে, ফোলা কমায়, ব্যথা কমাতেও সাহায্য করে। এখানে হলুদ, কর্পূর আর তেলটাকে ভালো করে আমরা মিশিয়ে নেব। গ্যাসটাকে এখানে আমি অন করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে লো রাখতে হবে। আর এখানে ভেন্ডি, লবণ আর জল মেশানো মিশ্রণটাকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। লো ফ্লেমে এটাকে আমরা 3 থেকে 4 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। জলটা খুব সুন্দর করে ফোটাতে হবে। দেখুন আমার জলটা কিন্তু এখানে ভালোভাবে ফুটে উঠেছে। আপনারাও এইভাবে জলটাকে ভালো করে ফুটিয়ে নেবেন, তাহলে ভেন্ডির যে বিজল পদার্থটা সেটা কিন্তু জলে ভালোভাবে মিশে যাবে বন্ধুরা। এই দেখুন আমাদের এইভাবে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তারপর আমরা যে তেলটা তৈরি করেছিলাম তেলটাকে গরম করে নেবেন। ভেন্ডির মিশ্রণটাকে গরম করার প্রয়োজন নেই আপনাদের, তেলটাকে গরম করলেই কিন্তু হয়ে যাবে বন্ধুরা। এখানে আমি গরম তেলটা ঢেলে দিয়েছি আর ভেন্ডির মিশ্রণটার সঙ্গে ভালো করে এখানে তেলটাকে আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি। আমাদের দেখবেন অনেকেরই বুড়ো আঙুলে বিশেষ করে নখকুনির সমস্যা বেশি দেখা দেয়। নখ ফুলে ওঠে, নখের সাইডে পুঁজ জমে, এমনকি ব্যথাতে হাঁটা চলা করাও খুব কষ্টকর হয়ে পড়ে। তা যেখানেই আপনাদের যে নখেই নখকুনি হোক না কেন, সে পায়ের হতে পারে বা হাতের, যেখানেই নখকুনি হোক, আপনারা যদি ফুলে যায়, হাঁটা চলা করতে কষ্ট হয়, তাহলে সবার প্রথমে কি করতে হবে চলুন তাহলে দেখে নিই। আমার নখটা দেখুন একদম ভেতরে ডেবে গেছে নখটা। ব্যথা না কমলে তো আমি এই নখটাও কাটতে পারছি না, তাহলে ভেতরের নোংরাটাও বের হচ্ছে না। সবার প্রথমে যে জলটা আমরা রেডি করে নিয়েছিলাম, জলটা উষ্ণ গরম অবস্থাতে ব্যবহার করতে হবে, একেবারে কিন্তু ঠান্ডা করে নয়। যতটা গরম আমরা সহ্য করতে পারি ঠিক ততটা গরম অবস্থাতেই একটি কাপড় আমি এই জলের মধ্যে ডুবিয়ে নিচ্ছি। কাপড়টাকে ডুবিয়ে নেওয়ার পর যেখানে আমাদের নখকুনি হয়েছে সেই নখের জায়গায় খুব ভালো করে এইভাবে গরম জলটা দিতে হবে। আপনারা চাইলে কিন্তু এখানে বন্ধুরা ওই গরম জলের মধ্যে আঙুলটাকে ডুবিয়ে রাখতে পারেন, যতটা গরম সহ্য করতে পারেন। তা আমি এখানে কাপড় দিয়ে বারবার করে এইভাবে মুছে নেব, বা এইভাবে আপনারা ডুবিয়েও রাখলে হবে, বা এইভাবে চামচ দিয়ে বা কোনো কিছু দিয়ে গরম মানে উষ্ণ গরম জলটা নখের ওপরে এইভাবে ঢালবেন। 5 থেকে 6 মিনিট এই কাজটি করতে হবে, তাহলেই দেখবেন ব্যথা আপনাদের অনেকটাই কমে যাবে বন্ধুরা, ইনফেকশন কেটে যাবে, যেহেতু এখানে লবণ দেওয়া আছে। এই কাজটি আপনারা পরপর 2 বেলা করে করবেন, আর এটাকে কিন্তু 2 বেলা করেই বন্ধুরা আমাদের করতে হবে, আর পরপর 2 থেকে 3 দিন করতে হবে। তারপর আমরা কি করব, এই যে আমরা তেলটা তৈরি করে নিয়েছি না, এই তেলটাকে উষ্ণ গরম অবস্থাতেই কিন্তু আমরা ব্যবহার করব, একেবারে কিন্তু ঠান্ডা করে নয়। যে নখে আমাদের নখকুনি হয়েছে সেই নখে আমরা কি করব, এই যে মিশ্রণটা উষ্ণ গরম অবস্থায় নখের ওপরে যেখানে ইনফেকশন সেই জায়গাটায় মোটা করে এইভাবে আমাদের লেয়ারটা লাগাতে হবে, যাতে নখের মধ্যে ইনফেকশনের জায়গায় পুরো মিশ্রণটা ভালোভাবে ঢোকে, সেটা আমাদের খেয়াল রাখতে হবে। এইভাবে আপনারা 10 থেকে 20 মিনিট পর্যন্ত রেখে দেন। আপনারা চাইলে একটি কাপড় ভালো করে বেঁধে রাখতে পারেন। এখানে আমি পায়ের নখে এইভাবে দেখালাম বন্ধুরা, আপনাদের যদি হাতের নখেও নখকুনি হয়, হাতের নখেও কিন্তু এই একই টিপসটি অ্যাপ্লাই করবেন। আমি এখানে একটি কাপড় দিয়ে নখটাকে ভালো করে বেঁধে দিচ্ছি, যাতে মিশ্রণটা না পড়ে যায় আর জায়গাটা অনেকটা সময় গরম থাকে। এইভাবেই আমি কিন্তু 20 মিনিট পর্যন্ত রেখে দেব বন্ধুরা, আর আপনারাও এটাকে কিন্তু 20 মিনিট পর্যন্ত রেখে দিতে হবে। দেখুন এইভাবে আপনারা রাখবেন। 20 মিনিট পর আপনারা কি করবেন, এইটাকে কাপড়টাকে আপনারা খুলে ফেলবেন বন্ধুরা। তারপর সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা ঠান্ডা জল দিয়ে নখটাকে ধুতে যাবেন না। যদি ধুতেই হয় আপনাদের উষ্ণ গরম জল করে নেবেন, উষ্ণ গরম জল করে তারপর আপনারা নখটাকে ধোবেন। পরপর 2 থেকে 3 দিন 2 বেলা করে অ্যাপ্লাই করবেন। দেখবেন নখের মধ্যে জমে থাকা পুঁজ, বদ রক্ত খুব সহজেই বের হয়ে যাবে। আপনারা নখ বুঝেই কিন্তু আপনারা আরাম পেয়ে যাবেন। আর যদি ধুতেই হয় অবশ্যই উষ্ণ গরম জল করে নিয়ে তারপর এই নখটাকে ধুয়ে নেবেন। দেখবেন কত সহজে 1 থেকে 2 দিনের মধ্যেই আপনাদের নখটা ঠিক হয়ে যাবে। আশা করছি রেমেডিটি যদি আপনারা স্টেপ বাই স্টেপ অ্যাপ্লাই করেন, আপনাদের যে নখকুনিতে কষ্ট পাচ্ছেন সেই কষ্ট থেকে আরাম পেয়ে যাবেন। অবশ্যই ট্রাই
মেজোতে কোনো রকম দাগ হবে না। আমাদের বাড়িতে যে এই ধরনের বেল্ট আমরা ব্যবহার করে থাকি, অনেক সময় বেল্টটাকে যতই গুছিয়ে রাখা হয় না কেন বারবার এলোমেলো হয়ে যায়। আর দেখুন একটা সমস্যা কি হয়, এই বেল্টটাকে বন্ধুরা আমরা কিন্তু কোথাও ঘুরতে যাওয়ার হলে দেখা যায় আমাদের ব্যাগে নিয়ে যায় আর পুরো সব মানে এলোমেলো করে দেয়, অনেকটা জায়গা নিয়ে নেয়। এইভাবে বেল্টটাকে গোল ঘুরিয়ে দুটো গার্ডার দুপাশ দিয়ে লাগিয়ে দিন, আপনাদের বেল্ট আর কখনোই কিন্তু এলোমেলো হবে না। আমরা বাড়িতে যে চিনি এনে রাখি, অনেক সময় দেখবেন বর্ষাকালে বা চিনির কৌটো যদি কোনো কারণে খোলা থাকে, চিনির মধ্যে ভেজা ভাব চলে আসে, চিনির মধ্যে মানে গলতে শুরু করে চিনিটা। আর চিনি গলতে শুরু করলে সেই চিনিটা কিন্তু বেশি দিন ঘরে রেখে দেওয়া যায় না। চিনির মধ্যে যদি ভেজা ভাব আসে বা চিনিটা গলতে শুরু করে, একটি বিস্কুট নিয়ে নিন, বিস্কুটটাকে এইভাবে টুকরো করে চিনির মধ্যে দিয়ে দিন। চিনির মধ্যে যে ভেজা ভাবটা দেখবেন বিস্কুট খুব সহজে অ্যাবজর্ব করে নেবে, এমনকি আপনাদের চিনিটা একেবারে ঝরঝরে ফ্রেশ হয়ে যাবে। তারপর কোনো কৌটোয় ভরে চিনিটাকে আপনারা রেখে দিতে পারবেন। ভালো লাগলে অবশ্যই ট্রাই করে আপনারাও দেখতে পারেন। আমাদের বাড়িতে যে দেশলাই আমরা ব্যবহার করে থাকি, অনেক সময় দেখবেন কি সমস্যা হয়, দেশলাইয়ের মানে বর্ষাকালে খোলা রেখে দিলে দেশলাই ভিজে যায়, এমনকি দেশলাইয়ের কাঠিগুলো জ্বলতে চায় না। আর অনেক সময় রোদ্রেও দেওয়া যায় না, কারণ বর্ষাকালে 2-3 দিন টানা বৃষ্টি হলে রোদ্দুর ওঠে না। তখন কি করবেন, রান্নাবাড়ি করার পর আমরা যখন গ্যাসটাকে বন্ধ করে দিই, গ্যাসের বার্নারটা দেখবেন গরম থাকে, গরম গ্যাসের বার্নারের ওপর দেশলাইটাকে এইভাবে কয়েক সেকেন্ডের জন্য একটু ওলটপালট করে রাখুন। এইভাবে দেশলাইটাকে ওলটপালট করে রাখলেই দেখবেন দেশলাইয়ের মধ্যে যে ভেজা ভাব এসছে, সেই ভেজা ভাবটা খুব সহজেই কিন্তু শুকিয়ে যাবে। এমনকি আপনারা সঙ্গে সঙ্গে দেশলাই কাঠিটা জ্বালাতে পারবেন। দেশলাই কাঠি জ্বালাতে আর কোনো রকম কিন্তু অসুবিধা হবে না। আমাদের বাড়িতে যে এই ধরনের সবজির ব্যাগ, মাছের ব্যাগ, বাজারের ব্যাগ থাকে, আমরা ব্যাগগুলোকে যে কোনো জায়গায় ঝুলিয়ে রাখি। সমস্যাটা কি হয়, অনেকগুলো ব্যাগ একসঙ্গে ঝুলিয়ে রাখলে বারবার পড়ে যায়, বারবার আমাদের ঠিক করতে লাগে। তাই এইভাবে আমি দুটো কাপড় নিয়ে নিয়েছি, দুটো কাপড়ের টুকরোকে দু সাইড থেকে আমি এইভাবে গিট দিয়ে নিচ্ছি, মাঝখানটায় ফাঁকা রাখবো। এই দেখুন যেভাবে গিট দিচ্ছি, ব্যাগগুলোকে এইভাবে কাপড়ের মধ্যে ঢুকিয়ে নেব। তারপর আমাদের বাড়িতে যেখানে হ্যাং করার জায়গা বা ঝোলানোর জায়গা আছে, সেই জায়গাটা এইভাবে কাপড়ের দড়ির টুকরোটাকে ঝুলিয়ে দেব, এইভাবে নিচের অংশটাকে ঝোলাবো। তাহলে কি হবে, একসঙ্গে আপনারা আরও ব্যাগও কিন্তু রাখতে পারবেন। আর একটি ব্যাগ বের করতে গেলে আরেকটি ব্যাগ পড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না। এই দেখুন আমি একটি ব্যাগ বের করে দেখাচ্ছি, আর একটি ব্যাগ কোনোভাবেই পড়ে যাচ্ছে না। তাই আইডিয়াটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনারাও উপকার পাবেন। রুটি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি বন্ধুরা। অনেক সময় দেখবেন কি হয়, আমাদের সবজি কাটতে গিয়ে, মাছ কাটতে গিয়ে আমাদের হাত কেটে যায় বন্ধুরা, আমরা হাত দিয়ে আটা মাখতে পারি না। তাই কোনো রকম হাত লাগানো লাগবে না, খুব সহজেই কিন্তু আমরা আটাটাকে মেখে নিতে পারবো। আমাদের বাড়িতে যে গ্রেটার থাকে বন্ধুরা, গ্রেটার নিয়ে নিন। গ্রেটারের সাহায্যে আপনারা এইভাবে অল্প অল্প করে জল দেবেন আর আটাটাকে গোল ঘোরাতে থাকবেন। দেখবেন কত সহজেই আপনাদের এখানে রুটিটা তৈরি হয়ে যাবে বন্ধুরা। এই দেখুন মানে রুটির জন্য আটাটা মেখে নিতে পারবেন। এইভাবে আমি কয়েক সেকেন্ড গোল ঘোরালাম আর কত সুন্দর একদম পারফেক্ট আটাটা আমার মাখা হয়ে গেল। তাই এমার্জেন্সির সময় এই ছোট্ট টিপসটি আপনারা ট্রাই করে দেখতে পারেন। আশা করছি আপনাদেরও উপকার হবে। চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। অনেক সময় দেখবেন আমাদের হাতের কাছে ব্যালন চাকি থাকে না, তাই কোনো রকম ব্যালন চাকির প্রয়োজন পড়বে না। আপনারা রুটি বা লুচি বেলে নিতে পারবেন দুটো থালা বা প্লেটের সাহায্যে। এখানে আমি শুকনো আটা ছড়িয়ে নিয়েছি রুটি তৈরি করা লেচির মধ্যে। আপনারা যদি লুচি তৈরি করতে চান তেল লাগিয়ে নেবেন, আর যদি এখানে আপনারা রুটি করতে চান তাহলে শুকনো আটা ছড়িয়ে নেবেন। দেখুন আমি শুকনো আটাটাকে ছড়িয়ে এইভাবে একটি প্লেট দিয়ে হালকা করে চাপ দিচ্ছি, আর কত সুন্দরভাবে রুটিটা আমার বেলা হয়ে যাচ্ছে। আটাটাকে অবশ্যই একটু নরম করে কিন্তু মাখতে হবে। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। আমাদের বাড়িতে যে চিনির কৌটো থাকে, অনেক সময় দেখবেন বর্ষাকালে কি হয়, চিনির মধ্যে ভেজা ভাব চলে আসে আর চিনিটা খুব তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে যায়। তাই একটি কাজ করতে পারেন, চিনির মধ্যে বা গুড়ের কৌটোর মধ্যে আর কখনোই পিঁপড়ে আসবে না বা ভেজা ভাব আসবে না। এর জন্য আপনারা কি করবেন বন্ধুরা, আমাদের বাড়িতে যে ভিনিগার থাকে, আপনারা ভিনিগার এইভাবে চিনির বা গুড়ের কৌটোর মধ্যে খুব ভালো করে এইভাবে লাগিয়ে নিন বন্ধুরা। ভিনিগারটাকে খুব ভালো করে লাগিয়ে নেওয়ার পর এইভাবে দেখুন আপনারা রেখে দিন। এই চিনির কৌটো, গুড়ের কৌটোর আশেপাশে আর কখনোই পিঁপড়ে কিন্তু আসবে না। ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে দেখবেন। গাটি কচু আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি, কিন্তু অনেক সময় দেখবেন গাটি কচুর খোসা ছাড়াতে আমাদের অনেকটা সময় লেগে যায়। তাই ছোট্ট একটি কাজ করতে পারেন, সেকেন্ডের মধ্যে গাটি কচুর খোসা আপনারা ছাড়িয়ে নিতে পারবেন, অনেকটা সময় আপনাদের ব্যয় করতে হবে না। আমাদের বাড়িতে যে চামচ থাকে, এখানে আমি চামচ নিয়ে নিয়েছি, চামচের যে হ্যান্ডেলটা দিয়ে এইভাবে গাটি কচুর খোসাটাকে আমি একটুখানি ঘষে নিচ্ছি। এইভাবে গাটি কচুর খোসা ছাড়ালে সময়ও যেরকম কম লাগে, খাটনিও কম হয়, এমনকি খুব দ্রুত তাড়াতাড়ি গাটি কচুর খোসা কিন্তু আমরা ছাড়িয়ে নিতে পারি। আর এইভাবে খোসার মধ্যে আমাদের একটু গাটি কচু কিন্তু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। ছোট্ট আইডিয়া অ্যাপ্লাই করলে আমাদের কাজটা কতটা সহজ হয়ে যায়। ভালো লাগলে অ্যাপ্লাই করতে ভুলবেন না। চলুন পরের টিপসটি দেখে নিই। মাছ আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি, অনেক সময় দেখবেন মাছের আঁশ ছাড়াতে অনেকটা সময় লেগে যায়। এর জন্য আপনারা ছোট্ট একটি কাজ করতে পারেন বন্ধুরা। আমাদের বাড়িতে এই ধরনের অনেক চুলের
কাটা ক্লিপ থাকে, যে কাটা ক্লিপ মানে ঢেলা হয়ে গেছে, ব্যবহার করি না, সেরকমই একটি কাটা ক্লিপ নিয়ে নিয়েছি। কাটা ক্লিপ দিয়ে এইভাবে মাছটার উল্টো দিক করে আমি ঘষতে থাকছি। এইভাবে উল্টো দিক করে ঘষলেই দেখবেন মাছের যে ছোট ছোট আঁশগুলো আছে সেই আঁশগুলো কত সহজেই আমরা ছাড়িয়ে নিতে পারি। এখানে মাছ কাটার জন্য ছুরি বা বটি ব্যবহার করব না, একটি কাঁচি নিয়ে নেব। কাঁচির সাহায্যে যদি এইভাবে আমরা মাছটা কাটি, খুব দ্রুত তাড়াতাড়ি মাছের আঁশ ছাড়ানো হয়ে যায়, এমনকি মাছটাও কেটে নেওয়া যায়। আর এইভাবে মাছ কাটতে গেলে হাতের আঙ্গুল কাটার সম্ভাবনা থাকে না। আমাদের বাড়িতে যে এই ধরনের বাসনগুলো থাকে বন্ধুরা, অনেক সময় দেখবেন কি হয়, এই ধরনের যে স্টিলের বাসনগুলো থাকে এতে নানা রকম ডিজাইন করা থাকে, কিন্তু সমস্যাটা কি দেখা যায়, আমরা নর্মালভাবে তো এটাকে স্কচব্রাইট দিয়ে ডলে ডলে পরিষ্কার করি, তারপরেও না এর মধ্যে নোংরা থাকে বন্ধুরা, কারণ এর ডিজাইনের ভেতরে ভেতরে নোংরা ঢুকে যায়, যেটা স্কচব্রাইট দিয়েও পরিষ্কার হয় না। আমাদের বাড়িতে যে সেফটি পিন থাকে, একটি সেফটি পিন নিয়ে নিন। সেফটি পিনের সাহায্যে এইভাবে যদি আপনারা একটু ঘষে ঘষে নোংরাটা পরিষ্কার করেন, দেখবেন এর ভেতরে একটা কালো লেয়ার জমে যায়, সেটা কিন্তু আপনারা সহজেই পরিষ্কার করে নিতে পারবেন। এই দেখুন, কারণ নর্মালভাবে তো এটা পরিষ্কারও হয় না, আর এর জন্যই কিন্তু থালা বাসন খুব সুন্দরভাবে মাজার পরেও দেখবেন ব্যাকটেরিয়া জীবাণু থেকেই যায়। আইডিয়াটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন। আশা করছি আপনাদের কাজটাও কিন্তু অনেকটাই সহজ হয়ে যাবে। চলুন পরবর্তী টিপসটি আমরা দেখে নিই। পেঁয়াজ আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় ঝিরিঝিরি করে পেঁয়াজ কাটতে গেলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। ছুরি, বটি, কাঁচি কোনো কিছু ব্যবহার করতে হবে না পেঁয়াজ কাটার জন্য। একদম ঝিরিঝিরি করে পেঁয়াজ কেটে নিতে পারবেন আলু ছিলনির সাহায্যে। আমাদের বাড়িতে যে আলু ছিলনি বা পিলার আমরা ব্যবহার করি, এটার সাহায্যে যদি আমরা পেঁয়াজ কাটি বন্ধুরা, দেখবেন একদম ঝিরিঝিরি করে পেঁয়াজ কাটতে পারবেন। যে কোনো রেসিপিতে ব্যবহার করতে পারবেন আপনারা। এইভাবে পেঁয়াজ কাটলে দেখবেন পেঁয়াজটাও কিন্তু খুব সুন্দরভাবে কাটা হয়, যে কোনো রেসিপিতে দিলে খেতেও ভালো লাগে। আমাদের বাড়িতে দেখবেন এই ধরনের অনেক পুরনো তাওয়ালে থাকে। দেখা যায় তাওয়ালেটা হয়তো ছিঁড়ে গেছে, ফুটো হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে। এখানে আমি সেরকমই একটি তাওয়ালে নিয়ে নিয়েছি, একটি হ্যাঙ্গার নিয়ে নিয়েছি। হ্যাঙ্গারের ওপরে তাওয়ালেটাকে এইভাবে রেখে আমি এখানে সুতোর সাহায্যে হ্যাঙ্গারের সঙ্গে সেলাই করে নিলাম। এবার তাওয়ালেটার নিচের অংশটাকে ভাঁজ করব। কিছুটা অংশ সেলাই করে করে কিছুটা জায়গা ফাঁকা রাখবো, মানে গ্যাপ দিয়ে দিয়ে পকেট মতো তৈরি করব। যেখানটায় ফাঁকা রাখবো সেই জায়গাটা নিচের বরাবরও সেলাই করব। এখানে আমি কিছুটা জায়গা ফাঁকা রেখে রেখে দেখুন 3টে পকেট তৈরি করে নিয়েছি। এবার চলুন এটাকে কি কাজে ব্যবহার করি। আমাদের রান্নাঘরে যেখানে হ্যাং করার জায়গা আছে সেই জায়গাটা এইভাবে ঝুলিয়ে রেখে আমাদের ছোট ছোট যে বাসনপত্রগুলো আছে, গ্রেটার, আলু চুলনি, পিলার, ছুরি, কাঁচি, চামচ, হাতা, খুন্তি, এই ছোট ছোট জিনিসগুলোকে আমরা চা ছাঁকনি রেখে দিতে পারি। এইভাবে রাখলে আমাদের ঝুড়ির মধ্যে যদি রাখি, একসঙ্গে সব বাসনপত্র খোঁজাখুঁজি করতে লাগে, হাতের কাছে খুঁজে পাওয়া যায় না। আর এভাবে রাখলে সময়ও কম লাগে, যখন খোঁজার প্রয়োজন হাতের কাছেই পেয়ে যায়। পেঁয়াজের মধ্যে কখনো বরফ দিয়ে দেখেছেন? কেন পেঁয়াজের মধ্যে আমরা বরফ দেবো চলুন জেনে নিই। অনেক সময় অনেকটা পরিমাণ আমাদের পেঁয়াজ কাটতে হয়, অনেকটা পরিমাণ পেঁয়াজ কাটতে গেলে চোখ জ্বালা করে, চোখ দিয়ে জল বেরায়, খুবই কষ্ট হয়। তাই একটি পাত্রের মধ্যে আপনারা জল দিয়ে দিন, জলে বরফ দিয়ে দিন, তারপর পেঁয়াজটাকে 1 মিনিটের জন্য রেখে দিন বরফ জলে। পেঁয়াজটাকে 1 মিনিট বরফ জলে রাখলে পেঁয়াজের যে রসটা সেটা কিন্তু একদম জমাট বেঁধে যায়। পেঁয়াজ তারপরে কাটবেন, চোখ জ্বালাও করবে না, এমনকি চোখ দিয়ে আপনাদের জলও বেরোবে না, পেঁয়াজ কাটতে কোনো রকম অসুবিধাই হবে না। আমাদের বাড়িতে যে এই ধরনের ব্যাগগুলো থাকে বন্ধুরা, অনেক সময় দেখবেন পেনের দাগ লেগে যায় বা কোনো কালির দাগ লেগে যায়। এই কালির দাগ বা পেনের দাগ সহজে কিন্তু উঠতে চায় না। আমরা জল দিয়ে যদি ঘষে ঘষে পরিষ্কার করি অনেকটা সময়ও লেগে যায়, আর ব্যাগও কিন্তু এতে নষ্ট হয়ে যায় আমাদের। তাই কোনো রকম জল দিয়ে ধোয়ার প্রয়োজন নেই, ঘষাঘষি করার প্রয়োজন নেই। আমাদের বাড়িতে সেন্ট কিংবা পারফিউম প্রত্যেকেরই থাকে। যেখানে কালির দাগ লেগেছে সেন্ট বা একটু পারফিউম আপনারা দিয়ে এইভাবে একটু আঙুলের সাহায্যে ডলে নিন। দেখবেন পেনের কালির দাগ বা যে কোনো কালির দাগ কত সহজেই জল ছাড়া, ঘষাঘষি ছাড়াই আপনারা পরিষ্কার করে নিতে পারবেন, এমনকি ব্যাগটাও পরিষ্কার হয়ে যাবে। ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন। আমাদের যাদের বাড়ি বাচ্চা আছে এই ধরনের রাবারগুলো ব্যবহার করেই অনেক সময় দেখবেন রাবারের মধ্যে কি হয়, মানে পেন্সিলের কালি লাগতে লাগতে একেবারে কালো হয়ে যায়। যে কোনো জায়গা মুছতে গেলে সেই জায়গাটা পরিষ্কারের পরিবর্তে আরও বেশি নোংরা হয়ে যায়। এর জন্য একটি কাজ করবেন, আমাদের বাড়িতে যে সরিষার তেল থাকে, আমি এখানে সরিষার তেলের ব্যবহার করছি, আপনারা রিফাইন তেলও নিয়ে নিতে পারেন। রাবারটাকে ভালো করে এইভাবে তেল লাগিয়ে নিন, তারপর তেল লাগিয়ে নেওয়ার পর খুব ভালো করে এইভাবে একটু ডলে নিন। যে কালিটা আছে দেখবেন কালিটা কত সহজেই আপনারা পরিষ্কার করে নিতে পারবেন বন্ধুরা। আর এইভাবে যদি পরিষ্কার করেন আপনাদের রাবার একেবারে নতুনের মতো সাদা ধবধবে হয়ে যাবে। আর এবার আপনারা কোনো কিছু মুছতে গেলে আপনাদের জায়গাটা কিন্তু কালো হবে না। চলুন পরের টিপসটি আমরা দেখে নিই। মশার উৎপাতে কম বেশি কিন্তু আমরা অনেকেই অতিষ্ঠ হয়ে উঠি বন্ধুরা। আর এদেরকে তাড়ানোর জন্য আমরা কত কিছুই না বাজার থেকে কিনে নিয়ে আসি, মশা মারার তেল, কয়েল, ধূপকাঠি। শুধু মশা নয়, দেখবেন আমাদের বাড়িতে কিন্তু মাছিরাও ভীষণ পরিমাণে উৎপাত করতে থাকে। সেই সঙ্গে দেখা যায় ইঁদুর, আরশোলা, টিকটিকি। আজকে আমি আপনাদের সঙ্গে এমন একটি ঘরোয়া রেমেডি শেয়ার করব বন্ধুরা। সেই রেমেডিটি যদি আপনারাও অ্যাপ্লাই করেন বাড়ি থেকে 5 মিনিটের মধ্যে মশা, ইঁদুর, আরশোলা, টিকটিকির থেকে রেহাই পাবেন। এর জন্য আপনাদের অনেকটা টাকা খরচ
খরচ করে বাজার থেকে কিছু কেনার প্রয়োজন পড়বে না। দেখবেন আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই কিন্তু টিকটিকি দেখা যায়, এমনকি এরা খাবার দাবারে পটি করে দেয়, সেই খাবার খেয়ে আমরা অসুস্থ হয়ে পড়ি, কিংবা বাড়িতে প্রচণ্ড পরিমাণে পিঁপড়ের উৎপাত হয়েছে। এই রেমেডিটি অ্যাপ্লাই করার 5 মিনিটের মধ্যেই সব পোকা মাকড় ইঁদুর আরশোলা টিকটিকি পালিয়ে যাবে। বন্ধুরা, আমাদের বাড়িতে কম বেশি এই ধরনের কিন্তু অনেক ওষুধ থাকেই। দেখবেন যে ওষুধের ডেট শেষ হয়ে গেছে সেই ওষুধগুলোকে আমরা কি করি, ডাস্টবিনের মধ্যে ফেলে দিই, কোনো কাজেই কিন্তু সেই ওষুধগুলোকে ব্যবহার করি না। তা যে ওষুধের ডেট আপনাদের শেষ হয়ে গেছে, ডেট এক্সপায়ার হয়ে গেছে, সেই ওষুধ আপনারা ভুল করেও ফেলবেন না। এখানে দেখুন আমি একটি প্লাস্টিক নিয়ে নিয়েছি, প্লাস্টিকের মধ্যে এখানে দেখুন আমি ওষুধ নিই না, আমি নর্মাল প্যারাসিটামল নিয়েছি, ডেটটা শেষ হয়ে গেছিলো। এই প্যারাসিটামল বা যে কোনো ওষুধ, যখন ওষুধগুলোকে আমরা খাই, যখন ডেট থাকে, সেগুলো আমাদের রোগ তাড়াতে সাহায্য করে। সেরকমই কিন্তু ওষুধের যখন ডেট চলে যায় সেটা বিষের সমতুল্য হয়ে যায় বন্ধুরা। আর এই ওষুধ ঠিকঠাক মতো যদি আমরা ঘরে অ্যাপ্লাই করতে পারি, বাড়ির থেকে খুব সহজেই আমরা মশা মাছি ইঁদুর আরশোলা টিকটিকি তাড়িয়ে ফেলতে পারবো। সবার প্রথমে এই যে ওষুধ দুটোকে দেখুন আমি ভালো করে এখানে গুঁড়ো করে পাউডার করে নিচ্ছি। আপনারাও এটাকে যে কোনো ট্যাবলেট এইভাবে গুঁড়ো করে পাউডার করে নেবেন। এবার আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা ন্যাপথলিন। ন্যাপথলিন আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি থাকে। আপনারা 2-3টে ন্যাপথলিনের গুলিগুলো এখানে নিয়ে নিন। ন্যাপথলিনের গুলিটা এখানে আমাদের নিয়ে নিতে হবে। ঠিক যেরকমভাবে আমরা ওষুধটাকে পাউডার করে নিলাম, সেরকমই আমরা ন্যাপথলিনটাকেও কিন্তু খুব ভালো করে পাউডার করে নেব। পাউডার করলে কি হবে, জিনিসটার গন্ধটাও ভালোভাবে ছড়াবে, এমনকি জিনিসটাও ভালোভাবে মিশবে। তাই কিন্তু এখানে আমাদের ভালো করে আগে পাউডার করে নিতে হবে। এই দেখুন খুব সুন্দর করে এখানে কিন্তু আমি পাউডার করে নিচ্ছি। এবার আমরা কি করব বন্ধুরা, এই যে পাউডারটা করে নিলাম, এর মধ্যে আমি আরেকটি জিনিস ব্যবহার করব, সেটা হলো কর্পূর। পুজোতে যে কর্পূর আমরা ব্যবহার করি বন্ধুরা, সেই কর্পূর কিন্তু আমাদের বাড়ি থেকে মশা মাছি ইঁদুর আরশোলা টিকটিকি এমনকি পিঁপড়ে তাড়াতেও ভীষণ সাহায্য করে। ঘরের নেগেটিভ এনার্জি দূর করতে সাহায্য করে কর্পূর। কর্পূরটাকেও কিন্তু আমরা একইভাবে এইভাবে দেখুন আমি এইভাবে থেতো করে নিচ্ছে। আমি এখানে হামালদিস্তার ব্যবহার করছি, আপনারা যে কোনো কিছু ভারী কিছু অ্যাপ্লাই করে ভালো করে থেতো করে নেবেন। এবার একটি পাত্র নিয়ে নিয়েছি, পুরোটা মিশ্রণ আমি এইভাবে রেখে দিচ্ছি। মিশ্রণটা সহজে নষ্ট হবে না, আপনারা একদিন ব্যবহার করে এটাকে 15-20 দিন অ্যাপ্লাই করতে পারবেন। খরচও কম হবে, এই ধরনের পোকামাকড়ও চলে যাবে। এটাকে আমরা দুভাবে ব্যবহার করব বন্ধুরা। দুটি সহজ পদ্ধতি, সহজেই অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আমি নিয়ে নিচ্ছি ধূপকাঠি। মশা তাড়ানোর জন্য নিতে পারেন, বা নর্মাল যে ধূপকাঠিগুলো আমরা পুজোর জন্য ব্যবহার করি সুগন্ধের জন্য, সেই ধূপকাঠি এখানে আমি নিয়ে নিয়েছি। তা এখানে আমি ধূপকাঠিটাকে দেখুন এইভাবে আমি একটুখানি কাঠির থেকে ধূপটাকে ছাড়িয়ে নিচ্ছি। আমাদের এইভাবে কাঠির থেকে কিন্তু ধূপটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। দুটো ব্যবহার করছি আমি যতটা মিশ্রণ বানাচ্ছি তার জন্য দুটো ধূপকাঠিরই এই যে কাঠির থেকে মশলাটাকে বের করে নিচ্ছি, এটাই কিন্তু যথেষ্ট। এবার আমরা ভালো করে কিভাবে মিশিয়ে নেব, এই দুটোকে খুব সুন্দর করে আমাদের এখানে মিশিয়ে নিতে হবে। আর যে জিনিসগুলো ব্যবহার করলাম কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু এই জিনিসগুলো থাকে বন্ধুরা। এখানে আমরা কি করব, এটাকে আরেকটি বাটিতে মেশাবো। তার আগে এখানে আমি নিয়ে নিচ্ছি শ্যাম্পু। যে কোনো শ্যাম্পু এখানে আপনারা ব্যবহার করতে পারেন। আপনারা 1 চামচ পরিমাণ মতো শ্যাম্পু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিন। শ্যাম্পুটা কেন দিলাম আমি আপনাদের পরে জানাচ্ছি। শ্যাম্পুটাকে দিয়ে খুব সুন্দর করে এখানে আমাদের মিশিয়ে নিতে হবে। এবার আমরা কি করব, আমাদের বাড়িতে যে কোনো পুরনো পাত্র আছে সেটা আপনারা নিতে পারেন, পুরনো কন্টেনার নিতে পারেন। এই পাত্রটা আমি ব্যবহার করি না, বাটিটা, তার মধ্যে এখানে আমি 2 চামচ পরিমাণ এই মিশ্রণটা তুলে নিলাম। এটাকে সাইডে রাখবো, পরে কিভাবে ব্যবহার করব আমি পরে জানাচ্ছি। আর এই যে এই বাটির মিশ্রণটা, এর মধ্যে আমি হাফ গ্লাস পরিমাণ জল দেব। জলের পরিমাণ কিন্তু বেশি দেবেন না, কারণ এর গন্ধটা যাতে স্ট্রং গন্ধটা থাকে তার জন্য আমি হাফ গ্লাস জলের ব্যবহার করলাম। বেশি জল দিলে কিন্তু গন্ধটা থাকবে না, তাহলে কিন্তু এর উপকারিতা গুণটাও ঠিকঠাক মতো পাবেন না। তাই অবশ্যই এটাকে
হাফ গ্লাস জল দিয়ে আমি এটাকে ঢেকে রেখে দিয়েছিলাম রেস্টের জন্য। আর বাকি যে আমি মিশ্রণটা রেখেছি তার মধ্যে দেখুন এখানে আমি নিয়ে নিলাম 2 চামচ পরিমাণ আটা। গমের আটার ব্যবহার করছি, আটা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। এবার কি করব, আপনারা চাইলে কোনো কন্টেনার নিয়ে নিতে পারেন, ঢাকনা নিয়ে নিতে পারেন, বা এই ধরনের আপনারা পেপার, টিস্যু পেপার টুকরো করে নিয়ে নিন। এখানে দেখুন আমি বন্ধুরা পেপার নিয়ে নিয়েছি, পেপারের মধ্যে আমি 1 চামচ পরিমাণ এই মিশ্রণগুলো দিয়ে দিচ্ছি। 1 চামচ পরিমাণ প্রত্যেকটার মধ্যে আমাদের এই মিশ্রণগুলোকে দিয়ে দিতে লাগবে। তারপর আমরা কি করব, এটাকে কিভাবে ব্যবহার করতে হবে, কোথায় ব্যবহার করলে বাড়ির থেকে আরশোলা, ইঁদুর, টিকটিকি পালিয়ে যাবে, আমি সেটা আপনাদের বলবো। আমি এটাকে সাইডে রেখে নিচ্ছি। আর যেটাকে আমি রেস্টে রেখেছিলাম 5 মিনিটের জন্য বা 10 মিনিটের জন্য রেখে দেবেন, যাতে জলের মধ্যে খুব ভালোভাবে মেশে। সেটাকে আমি কি করছি, একটি ছাঁকনি নিয়ে নেব। ছাঁকনির সাহায্যে আমাদের খুব ভালো করে ছেঁকে নিতে লাগবে, কারণ এটাকে আমরা যখন স্প্রে বোতলের মধ্যে ভরবো, যদি কোনো দানা ভাব থাকে তাহলে স্প্রে বোতলটা নষ্ট হয়ে যাবে। তাই ছাঁকনির মধ্যে এটাকে আপনারা ভালো করে ছেঁকে নিন। আমাদের বাড়িতে যে স্প্রে বোতল আছে সেটাও আপনারা নিতে পারেন, বা নর্মাল জলের বোতলের ভরে মিশ্রণটা নিয়ে নিন। এবার দেখুন এই যে আমাদের বাড়িতে যেই সব জায়গায় ইঁদুর আরশোলা ঘোরাঘুরি করে, বিশেষ করে দেখবেন বেসিন, সিঙ্কের আশেপাশে, রান্নাঘরে ঢোকার মুখে, এই সব জায়গাতে আপনারা একটি একটি করে এই যে আটার মিশ্রণটা রেখে দিন। রাত্রিবেলায় আপনারা বাথরুমের যেখানে ড্রেন রয়েছে সেই জায়গাতেও একটি মিশ্রণ রাখবেন। এই সব জায়গা থেকে ইঁদুর আরশোলা ঢুকলেই খাবার হিসাবে খাবে, খেলেই কিন্তু পালিয়ে যাবে। যেখানে রান্নাঘরে বাসনপত্র থাকে, সবজির ঝুড়ি, ফলের ঝুড়ি থাকে, সেই সব জায়গাতে কিন্তু আমরা কিছু স্প্রে করতে পারি না, কারণ আমাদের খাবার দাবার থাকে। সেই সব জায়গাতে আপনারা এই মিশ্রণটা, আটার মিশ্রণটা দিয়ে রেখে দিন, দেখবেন খাবে, খেয়েই মরে পাশে পড়ে থাকবে। এমনকি আমাদের যেই সব জায়গাতে আরশোলা, ইঁদুর ঘোরাঘুরি করে, টিকটিকি আসার সম্ভাবনা যেখানে ড্রেন রয়েছে, সেই সব জায়গাতে প্রত্যেক দিন এই মিশ্রণটা আমাদের স্প্রে করতে হবে। আপনারা প্রত্যেক দিন একবার করে এই মিশ্রণটা স্প্রে করুন, সেই সব জায়গাতে আর কখনোই ইঁদুর আরশোলা, টিকটিকি আসবে না। যেখানে ডাস্টবিন রয়েছে সেই সব জায়গাতেও প্রত্যেক দিন এই মিশ্রণটা স্প্রে করবেন। বাড়িতে যদি কোনো গাছপালা রেখে থাকেন, আপনারা সেই সব গাছপালাতে, পাতাতে স্প্রে করে দেবেন। এই সব জায়গাতে মশারা লুকিয়ে থাকতে পারবে না। বেসিন বা সিঙ্কের যে পাইপের মুখটা না, রাত্রিবেলায় দেখবেন সেই মুখ দিয়ে ছোট ছোট আরশোলা, টিকটিকি ঘরে ঢুকে যায়, সেই সব জায়গাতেও মিশ্রণটা স্প্রে করতে হবে। এইভাবে আপনারা রেমেডিটি অ্যাপ্লাই করে দেখুন, আশা করছি সহজেই মশারও উৎপাত কমবে, বাড়ির থেকে ইঁদুর আরশোলা, টিকটিকিও পালিয়ে। আমাদের অনেকের বাড়িতেই সেলাই মেশিন থাকে না। সেলাই মেশিন না থাকলে আমরা কি করি, সুচ সুতোর সাহায্যে সেলাই করে থাকি। কিন্তু যাদের চোখে সমস্যা, দেখবেন সুচ সুতো দিয়ে সেলাই করতে গেলে মানে অনেকটা সময় লেগে যায় সূচে সুতো পরানোর জন্য। এর জন্য ছোট্ট একটি কাজ করতে পারেন। আমাদের বাড়িতে যে জামা কাপড়ের ক্লিপ থাকে, জামা কাপড়ের ক্লিপ নিয়ে নিন। আমাদের ইলেকট্রিকের যে তার থাকে, তার ভেতর থেকে আমি কি করব, এখানে তামার তার বের করে নেব। তামার তারটাকে আমি কি করব, ইউ মতো করে ভাঁজ করে নিচ্ছি, এই দেখুন। আর তামার তারটা মজবুত হয়, সহজে নষ্টও হবে না। ইউ মতো করে আপনারা এখানে ভাঁজ করে নিন। তারপর সেলুটেপের সাহায্যে, ক্লিপের সাহায্যে এইভাবে তামার তারটাকে খুব ভালো করে আপনারা এইভাবে লাগিয়ে নিন। এইভাবে সুন্দর করে লাগিয়ে নিতে হবে। এবার এটার সাহায্যে আপনারা যখন খুশি তখন সূচে সুতো পরিয়ে নিতে পারেন। একবার তৈরি করলে সারা বছর ভরে সুতো পরাতে পারবেন। সবার প্রথমে সুচটাকে তামার তারের মধ্যে আমরা এইভাবে ঢুকিয়ে নেব। তারপর আমাদের যে সুতোটা আছে, সুতোটাকে তামার তারের মধ্যে আমাদের এইভাবে ঢুকিয়ে নিতে হবে। আর এই কাজটি করাটাও অনেকটা সহজ। এবার আমরা কি করব, সুচটাকে বের করে নেব। ব্যাস, ছোট সুচে সুতো পরানো হয়ে গেল। আমাদের বাড়িতে এই ধরনের অনেক পুরনো চা ছাঁকনি থাকেই বন্ধুরা। হয়তো দেখা যাচ্ছে ফুটো হয়ে গেছে ছাঁকনিটার, নেট আমরা ব্যবহার করি না, কিন্তু চা ছাঁকনির এই যে নিচের যে আংটাটা আছে, এটাকে আমরা ইউজ করতে পারি। কোথায় কিভাবে চলুন দেখে নিই। আমি একটি পুরনো ছাঁকনি নিয়ে নিয়েছি। পুরনো ছাঁকনির মধ্যে একটি মোজা এভাবে পরিয়ে নিলাম। তারপর দেখুন আমি মোজাটাকে ভালো করে ভিজিয়ে নেব। আমাদের বাড়িতে এই ধরনের অনেক ফার্নিচার থাকে যেখানে আমাদের হাতের আঙুল পর্যন্ত পৌঁছায় না, সেখানে আমরা ঝাড় দিতে পারি না, মুছতে পারি না, আরশোলা, মাকড়সারা বাসা তৈরি করে সেই সব জায়গাতে। এইভাবে আপনারা পুরনো একটি চা ছাঁকনির যে আংটাটা, তার মধ্যে মোজা পরিয়ে খুব সহজেই সেই জায়গাটাকে মুছে নিতে পারবেন। আর এইভাবে যদি মুছে নেন, মানে 15 দিনে একদিন বা মাসে একদিন, তাহলে মাকড়সা বা আরশোলা সেই সব জায়গাতে বাসা তৈরি করতে পারবে না। আপনাদের ঘরের মেঝে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। ছোট ছোট আইডিয়াগুলি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না।